পেট্রোডলার, পারমাণবিক শক্তি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি আর ধর্মীয় বিপ্লব। ইরানের নাম শুনলেই মাথায় আসে বিতর্ক আর বিপ্লবের গল্প। চলুন এই গল্পের গোড়া থেকে জানা যাক। প্রাচীন পারস্য, সাইরাস দ্য গ্রেট, দারিউস। হাজার বছরের ইতিহাসের পর 1921 সাল। পারস্য তখন দুর্নীতিতে জর্জরিত এক জাতি। ব্রিটিশ রুশ প্রভাব তুঙ্গে। তখনই আসে রেজা খান, ব্রিগেডিয়ার জেনারেল, সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে। 1925 সালে শেষ কাদরাস রাজাকে সরিয়ে নিজেকে রাজা ঘোষণা করলেন। শুরু হলো পালভি রাজবংশ। তিনি আনতে চাইলেন ইউরোপীয় আধুনিকতা, রেল লাইন, স্কুল, ধর্মীয় আদালতের বদলে রাষ্ট্রীয় আইন, হিজাব নিষিদ্ধ। কিন্তু জনগণের মত প্রকাশের জায়গা সবকিছু সেনাবাহিনী দিয়ে বন্ধ করে দিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন সোভিয়েত জোট বলল, তুমি নাৎসিদের বন্ধু। এরপর সামরিক অভিযানে রেজা শাহকে জোর করে সরানো হয়। নির্বাসিত হন দক্ষিণ আফ্রিকায়। মৃত্যু হয় 1944। তারপর তার ছেলে মোহাম্মদ রেজা শাহ সিংহাসনে বসেন। পশ্চিমা মিডিয়া তাকে বলতো মডার্ন মোনার্ক। তিনি ইরানিদের মাঝে নিয়ে আসলেন মেয়েদের ভোটাধিকার, জমির সংস্কার, শিক্ষা বিস্তার। কিন্তু এই আলোর নিচে ছিল মোহাম্মদ রেজা শাহের ভয়ঙ্কর অন্ধকার। বিরোধিতা মানেই ষড়যন্ত্র, এমনটা ভাবতেন রেজা শাহের ছেলে মোহাম্মদ রেজা শাহ। তাই গড়েন সাবাকের মতো ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। আর পশ্চিমে তিনি মিডল ইস্টের মডেল কিং। ইরানিরা আসলে আমেরিকার উপর খেপে গিয়েছিল আরো আগে, 1953 সালে। কারণ নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক তেল জাতীয়করণ করায় আমেরিকান সিআইএ ও ব্রিটিশ MI6 চালায় অপারেশন আজাক্স। মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হয়, মোহাম্মদ রেজা শাহ ফেরেন। কিন্তু বাস্তবে তখন ইরান চলছিল ওয়াশিংটনের রিমোটে। 1963-তে আয়াতুল্লাহ খোমেনি বলেন, এই রাজা পশ্চিমাদের দালাল। তাকে গ্রেফতার করা হয়। পরে প্যারিসে নির্বাসন। কিন্তু তার অডিও ক্যাসেট ছড়িয়ে পড়ে গোটা ইরানে। শুরু হয় অদৃশ্য এক বিপ্লব। সাবাকের নির্যাতন, তেল দুর্নীতি আর ধর্মীয় অপমান সব মিলিয়ে দেশ জুড়ে চলে বিক্ষোভ। শাহ চাই না, এই স্লোগানে কাঁপে তেহরান। ট্যাঙ্কের সামনে দাঁড়ায় মানুষ। 1979 সালে ফেব্রুয়ারি শাহ পালান আর ফিরে আসেন আয়াতুল্লাহ খোমেনি। ইরানে শুরু হয় ইসলামিক স্কলারদের শাসন। খোমেনির নেতৃত্বে বিপ্লব ছড়িয়ে পড়ে চারদিকে। আর ঠিক তখনই সীমান্তে গর্জে ওঠে এক সিংহ, সাদ্দাম হোসেন। সাদ্দাম ভেবেছিল ইরান দুর্বল, সেনাবাহিনী ভেঙে পড়েছে, বিশৃঙ্খলা চারদিকে। আর খোমেনি শিয়া আদর্শ ছড়িয়ে পড়েছে ইরাকের শিয়া জনসংখ্যায়। সাদ্দাম ভয় পায় এই আগুন যদি ইরাকেও ছড়িয়ে পড়ে। 22 সেপ্টেম্বর 1980 সাদ্দাম হোসেন আকাশপথে আক্রমণ চালায় ইরানের 10টি শহরে। ঘোষণা দেয়, আমার লক্ষ্য শুধু সীমান্ত না, খোমেনিকেও মুছে ফেলা। তার দাবি, সাত আল আরব নদীর পূর্ণ অধিকার। এই নদী নিয়ে ইরান ও ইরাকের মধ্যে হওয়া সেই আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলে শুরু করে যুদ্ধ। কিন্তু খোমেনি এক পাও পিছায়নি। জবাব আসে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ। এই যুদ্ধ শুধু জমির না, বিশ্বাস বনাম বিশ্বাস, বিপ্লব বনাম রাজতন্ত্রের ছায়া। বিপ্লবী ইরান তখন পাশের সুন্নি রাষ্ট্রদের কাছে আতঙ্ক। আর পশ্চিমা বিশ্ব চায় ইরানকে থামাতে। তারা বেছে নেয় সাদ্দামকে, একজন ব্যালেন্সিং ফোর্স। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সবার কাছ থেকে সাদ্দাম পায় অস্ত্র, তত্ত্ব, এমনকি বায়োলজিক্যাল ওয়েপেনও। কারণ একটাই, ইরান যেন মাথা তুলে না দাঁড়ায়। 8 বছরের রক্ত, মৃত্যু, বিষ গ্যাস প্রয়োগ আর ধ্বংস। শেষে কেউ জেতে না, শুধু ঘৃণা জমে দুই দেশের মাটিতে। 1990 সাল সাদ্দাম কুয়েত দখল করে নেয়। কারণ ইরানের সাথে যুদ্ধে সাদ্দাম কুয়েতের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। সাদ্দাম কুয়েত দখল করে নেয় কারণ তেল আর অর্থনৈতিক চাপ। এই এক সিদ্ধান্ত ইতিহাস করে যায়। যে পশ্চিমা বিশ্ব তাকে এতদিন সমর্থন দিচ্ছিল, তারা এখন বলে সাদ্দাম এক নতুন হিটলার। শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্ম। আমেরিকার নেতৃত্বে গঠিত জোট চালায় ভয়াবহ বোমাবর্ষণ। তেল সাম্রাজ্য পড়ে যায় নিষেধাজ্ঞার ধ্বংসস্তূপে। ইরান সব দেখছিল। একদিন যে ছিল পশ্চিমাদের পোষা সিংহ, তাকে ধুলোয় ফেলে দেওয়া হলো। তারা বুঝে যায় আমেরিকার বন্ধুত্ব মানে তারা তোমাকে মই দিয়ে উপরে ওঠাবে। তাদের স্বার্থ ফুরিয়ে গেলে ধাপ করে উপর থেকে ফেলে দিবে। আর তাই খোমেনির উত্তর শরীরা নেয় ভয়ঙ্কর শিক্ষা। তারা নিজেদের প্রতিরক্ষায় আমূল পরিবর্তনে উঠে পড়ে লাগে। ইরান চালু করে নির্বাহী গবেষণা, ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। মাটির গভীরে গোপন সেন্ট্রিফিউজগুলো গড়তে থাকে। বোমার নীরব প্রস্তুতি শুরু হয়। আর তখনই নামে এক অদৃশ্য হাত, মোসাদ। এক এক করে হত্যা করা হয় পারমাণবিক বিজ্ঞানীদের। মোহসেন ফখরুজাদে গাড়ির মধ্যে রিমোট কন্ট্রোল মেশিন গানের মাধ্যমে হত্যা করে ইসরায়েল। রাস্তায় পড়ে রইল এক বিজ্ঞানীর ভাঙা স্বপ্ন। এরপর আসে আমেরিকান V2 বোমারু বিমান। নীরব আকাশ থেকে ধেয়ে আসে গর্জন, গুপ্ত স্থাপনায় বোমাবর্ষণ, সিগন্যাল সিস্টেম ধ্বংস। ইরান বুঝে যায় এই যুদ্ধ শুধু কাগজে নয়, এই যুদ্ধ সায়েন্সের বিরুদ্ধে, ছায়ার যুদ্ধ। ইরান জানতো শুধু পারমাণবিক বোমা নয়, আঞ্চলিক নিয়ন্ত্রণে লাগবে স্পেশাল ফোর্স। তারা গঠন করে IRGC, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। আর এই ফোর্সের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল একজন মানুষ, জেনারেল কাসেম সোলাইমানি। ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, আমরা যত কিছুই করি না কেন, আমরা সোলাইমানির চিন্তার বাইরে যেতে পারি না। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, যেখানে আমেরিকা ইসরায়েল চুপচাপ বসেছিল, সোলাইমানি সেখানে তৈরি করেছিল ছায়া সাম্রাজ্য, মিলিশিয়া, মিসাইল ক্যাম্প, লোকাল ফোর্স।
জানুয়ারি 2020 বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। আমেরিকান ড্রোন স্ট্রাইকে মৃত্যু হয় কাসেম সোলেইমানির। ইরান একটা বড়সড় ধাক্কা খেল, কিন্তু সোলেইমানির হাতে গড়া মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি চমক অনেকটাই বাকি ছিল। তারপর শুরু হলো নতুন এক বিপ্লব, ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা। ইরান সিগারেটের মতো মিসাইল বানানো শুরু করে। ইরান গড়ে তোলে নিজস্ব প্রক্সি, লেবাননে হিজবুল্লাহ, যাদের নাম শুনলে ইসরায়েলের প্যান্ট ভিজে যায়। 2006 সালের যুদ্ধে তারা প্রমাণ করে তারা শুধু স্লোগান না, রিয়েল থ্রেট। ইরাকে শিয়া মিলিশিয়া, যারা মার্কিন ঘাঁটিতে হানা দেয়। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা, যাদের হাতে ড্রোন আর বাবেল মানতেব প্রণালীর নিয়ন্ত্রণ। গাজায় হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলকে চরম মূল্য দিতে হচ্ছে। হিজবুল্লাহ, হুতি, হামাস, শিয়া মিলিশিয়া সবকিছু এক জায়গায় গিয়ে মিলে তেহরান। সেখান থেকে চলে ছায়া ম্যাপিং, অস্ত্রের সাপ্লাই, আদর্শের ট্রেনিং। এই যুদ্ধের নাম প্রক্সি, কিন্তু আসলে এটা মূল যুদ্ধ। নিষেধাজ্ঞা যখন দেয়াল তোলে, ইরান তখন খুঁজে নেয় নতুন দরজা। তেহরান গড়ে তোলে এক ছায়া নেটওয়ার্ক, স্যাংশন রেজিস্ট্যান্ট নেটওয়ার্ক। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, এই ত্রিভুজ দাঁড়িয়ে তৈরি হয় নতুন অর্থনীতি, যেখানে ডলার নেই কিন্তু ডিল আছে। নিজেরা বানাতে শুরু করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার। তাদের আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, আছে সাজানো গবেষণা প্রতিষ্ঠান, নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প। আর সবচেয়ে বড় শক্তি হলো হার না মানার মনোভাব। যুদ্ধ, বয়কট, স্যাংশন, অবরোধ, সবকিছুর মধ্যে তারা দাঁড়িয়ে আছে নিজের শক্তিতে। ইরান মানে এক জাগ্রত সভ্যতা, যে দেশটা জন্ম নেয় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞানী নিয়ে, যেখানে নিষেধাজ্ঞা নয়, স্বয়ং সম্পূর্ণতা হয়ে উঠেছে পরিচয়।